পুরো ক্লাস জুড়ে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক আইসিটি প্রভাতী শাখা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আমি এই পুরো ক্লাস জুড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা 6 অধ্যায় করছিলাম। গতদিন আমরা 6 অধ্যায়ের প্রথম ক্লাস করেছিলাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা আজকে দ্বিতীয় লেকচার শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় যেগুলো থাকবে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, এর সুবিধা ও অসুবিধা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারকারী, ইউজার অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ডিবিএমএস। তো আমরা গত ক্লাসে প্রাথমিক যে আলোচনাগুলো করেছিলাম সেখানে আমরা ডেটা, ইনফরমেশন, ডেটাবেজ, ডেটাবেজ মডেল, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা শুরু করব, যদিও আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু প্রাথমিক কথা গত ক্লাসে বলেছিলাম। তো আজকের ক্লাসটা পুরোটাই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সংশ্লিষ্ট এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট। প্রথমে আমরা জানবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যেখানে ডেটা নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা গতদিন ডেটাবেজের ক্ষেত্রে পূর্বে যে ডেটাবেসগুলো ব্যবহার হতো সেই ডেটাবেসগুলোকে আমরা ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলতাম, আর বর্তমানে আমরা যে ডেটাবেস ব্যবহার করি যাকে আমরা ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বলে থাকি, সেই ইলেকট্রনিক ডেটা প্রসেসিংটাই মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যদি সংজ্ঞায় যাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, তাহলে আমরা বলবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা যেটাকে আমরা শর্ট ফর্মে ডিবিএমএস বলি, ডিবিএমএস হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। A database management system consists of a collection of interrelated data and a set of programs that enables users to create and maintain a database. ডিবিএমএস এর সুবিধাগুলো আমরা একটু জেনে নেই। ডিবিএমএস যদি ব্যবহার করা হয়, অর্থাৎ সফটওয়্যার নিয়ন্ত্রিত ডেটাবেস ব্যবহার করা হয়, তাহলে ডেটার বাহুল্য কমায়। ডিবিএমএস ডেটার বাহুল্য কমায়, এই কথাটার মানে হচ্ছে আননেসেসারি একই ডেটার পুনরাবৃত্তি ঘটে না, যার কারণে এক ধরনের ডেটা বহু কাজে বহু জায়গায় ব্যবহার করা যায়। এটাকেই বলা হচ্ছে ডেটার বাহুল্য কমায়। রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ করা যায়। রেকর্ড কাকে বলে আমরা গতদিন জেনেছি। সহজে ডেটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়। ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করা যায়, আমরা যেটাকে ডেটা অ্যাকুরেসি বলি। আমরা ডেটা অ্যাকুরেসি নিশ্চিত করতে পারি ডিবিএমএস এর ব্যবহারের মাধ্যমে।
ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়, অর্থাৎ অননুমোদিত ব্যক্তি বর্গ থেকে সিস্টেমকে নিরাপদ রাখার মাধ্যমে আমরা ডেটাকে নিরাপদ করতে পারি। ডেটার রিডান্ডেন্সি দূর করা যায়। সহজেই ডেটা শেয়ার করা যায়। ডিবিএমএস অ্যাকচুয়ালি এটা একটা সফটওয়্যার নিয়ন্ত্রিত ব্যবস্থা। এখানে সুবিধাই বেশি, কিন্তু তারপরেও যদি আমরা কিছু অসুবিধার কথা বলি, তাহলে সেক্ষেত্রে এরকম হবে যে ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেস প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীরগতি সম্পন্ন হয়। অর্থাৎ কেউ যদি ভুল ডেটা ইনপুট হিসেবে দেয়, তাহলে ডেটা প্রক্রিয়াকরণ যে কার্যক্রমটা সেটা অনেক ধীরগতির হয়ে যায় এবং ফলাফলও ভুল চলে আসে। কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে প্রভাবিত করতে পারে। যেমন কোনো একটা নির্দিষ্ট ডেটা ভুল দেওয়ার কারণে সম্পূর্ণ ডেটাবেজের একটা ফলাফল ভুল হয়ে যাবে। তো এটা পুরো ডেটাবেসকে প্রভাবিত করবে। ডিবিএমএস যেহেতু সফটওয়্যার নিয়ন্ত্রিত ব্যবস্থা, এখানে কম্পিউটার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি এই ধরনের অনেক কিছু বিষয় রয়ে গেছে। তো যার কারণে এই ডিবিএমএস ব্যবহারের জন্য যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ জনশক্তির প্রয়োজন হয় এবং অধিক ব্যয় সাপেক্ষ, যেহেতু এখানে কম্পিউটার সিস্টেম, কানেক্টিভিটি, দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেয়া এই ধরনের কিছু বিষয় থাকে। কাজেই ডিবিএমএস যদি কোথাও পরিচালনার চিন্তা করা হয়, ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে ব্যয় বিষয়টাকে, এক্সপেন্ডিচারের যে বিষয়টা সেটাকেও মাথায় নিয়ে কাজটা শুরু করতে হয় এবং সেটা বেশ ব্যয় সাপেক্ষ ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর তুলনায়। যেহেতু আমরা জানি যে ম্যানুয়াল ডেটা প্রসেসিং এ কাগজ কলমের মাধ্যমে খুব স্বল্প খরচে ডেটাবেজের কিছু কাজ করা যেত, কিন্তু ডিবিএমএস যেহেতু অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ এবং অত্যন্ত চমৎকার একটা সফটওয়্যার নিয়ন্ত্রিত ডেটা প্রক্রিয়াকরণ ব্যবস্থা, কাজে এখানে অনেক কিছু বিষয় চলে আসবে যেগুলো নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে ব্যয়ের প্রয়োজন হবে। তো ইংলিশ ভার্সনের স্টুডেন্টসদের জন্য বলছি, অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস: কন্ট্রোলিং রিডান্ডেন্সি, integrity can be enforced, inconsistency can be avoided, data can be shared, restricting unauthorized access, providing backup and recovery. Disadvantages of DBMS: failure to understand the system can lead to bad design decisions, which can have serious consequences for an organization. The cost of DBMS varies significantly depending on the environment and functionality provided. There is also the recurrent annual maintenance cost. The centralization of resources increases the vulnerability of the system. এবার আমরা ডিবিএমএস ব্যবহারকারী নিয়ে কথা বলবো। ডিবিএমএস এর কয় ধরনের ব্যবহারকারী হতে পারে? ডিবিএমএস এর কিছু ব্যবহারকারী, অথবা আমরা বলতে পারি সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী যারা, তারা সাধারণ ব্যবহারকারী নামে পরিচিত, নেটিভ ইউজার। অনলাইন ব্যবহারকারী, অনলাইন ইউজার।
অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এই 4 ধরনের ব্যবহারকারীকে আমরা ডিবিএমএস ব্যবহারকারী হিসেবে চিন্তা করি। আমরা এখন প্রতিটি ব্যবহারকারী সম্পর্কে একটু বিস্তারিত জানব। যেমন সাধারণ ব্যবহারকারী কারা? যেসব ব্যবহারকারী ডেটাবেজের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানে না অথবা জানার প্রয়োজন বোধ করে না, কেবলমাত্র ডেটা এন্ট্রির কাজ করে, তাদেরকে সাধারণ ব্যবহারকারী বলা হয়। এই ধরনের ব্যবহারকারীর কাজের পরিধি সীমিত। Native users has no knowledge about the internal structure of DBMS. These users has a little bit of knowledge of the database. Native users are just to work on developed applications and get the desired result. আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আমরা যেরকম বিভিন্ন ব্যাংকে কাস্টমারদেরকে টাকার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিছু ব্যক্তিবর্গকে আমরা দেখি কম্পিউটার সিস্টেমের সামনে বসে থেকে আমাদের টাকা নেয় এবং টাকার পরিমাণটা সফটওয়্যারে এন্ট্রি দেয়, অথবা আমাদেরকে টাকা দেয় অথবা টাকা জমা নেয় এবং সফটওয়্যারের মধ্যে ডেটা এন্ট্রিগুলোকে দেয়। তারা হচ্ছে সাধারণ ব্যবহারকারী। অনলাইন ব্যবহারকারী। অনলাইন ব্যবহারকারীও মূলত সাধারণ ব্যবহারকারী, কিন্তু তাদের এই ব্যবহারটা মূলত ইন্টারনেট ভিত্তিক। যেসব ব্যবহারকারী অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় কোনো ডেটাবেজের সাথে যুক্ত হতে পারে, তাদেরকে অনলাইন ব্যবহারকারী বলা হয়। এই ধরনের ব্যবহারকারীও ডেটাবেজের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানে না, শুধুমাত্র ডেটাবেজ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে। আমি একটু আগে যে সাধারণ ব্যবহারকারীদের কথা বললাম, এই ধরনের সাধারণ ব্যবহারকারীরাই যদি তাদের এই ব্যবহারটা অনলাইন ব্যবহারের মাধ্যমে করে থাকে, তাহলে আমরা সেই সাধারণ ব্যবহারকারীদেরকেই আবার অনলাইন ব্যবহারকারী বলবো। যেমন আমি যদি অনলাইন টিকেটিং সিস্টেমের কথা বলি, যেমন আমরা যদি ট্রেনের টিকিট কাটতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাই অথবা ট্রেনের টিকিট কাটতে কোনো লাক্সারিয়াস বাস স্টপে যাই, যারা অনলাইন টিকেটিং করে থাকে, সার্ভিস দিয়ে থাকে, তাহলে সেখানে যে সকল ব্যক্তি বসে টিকেটের কাজটা করছে তারা অনলাইন ব্যবহারকারী, কারণ তাদের এই কার্যক্রমটা, তাদের এই ডেটাবেসটাও ইভেন অনলাইন ব্যবহার করে করতে হয়। তো তাদের যে কার্যক্রম বা তারা যে ধরনের ব্যবহারকারী, তাদেরকে আমরা বলবো অনলাইন ব্যবহারকারী। Users, those has the authority to connect with a central database and can operate application software through online are called online user. Online user also don't have any DBMS knowledge, only can use the database and perform their task. অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হচ্ছে যারা ডিবিএমএসটাকে তৈরি করে। যে সকল প্রোগ্রামার নেটিভ এবং অনলাইন ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা ইউজার ইন্টারফেস তৈরি করে, তাদের বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এবং আমরা পঞ্চম অধ্যায় শেষ করে যেহেতু এসেছি, আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা পঞ্চম অধ্যায়ের একটা প্রজন্মে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা নিয়ে কথা বলেছিলাম, এবং চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষাগুলোর সাহায্যে যেই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তা সেগুলোকে আমরা ডিবিএমএস বলেছিলাম। তো এই ডিবিএমএস তৈরি করার কাজটা যে সকল প্রোগ্রামারগণ করে থাকেন, তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলবো। Application programmers are the one who writes application programs for native and online users.
These application programs are written in programming languages like Java and fourth generation languages. Then database administrator. Database administrator নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। বিষয়টা হচ্ছে এরকম যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একজন ব্যক্তি হতে পারেন অথবা একটা গ্রুপ অফ পিপলের দ্বারা তৈরি একটা গ্রুপ হতে পারে। তাদের মূল কাজটা হচ্ছে টোটাল এই ডেটাবেজের সার্বিক বিষয়গুলোকে দেখা, একেবারে ডেটাবেজ তৈরি করার থেকে শুরু করে ডেটাবেজ পরিবর্ধন নিয়ন্ত্রণ সবকিছু করা। তো যার কারণে যিনি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তিনি অবশ্যই খুবই প্রশাসনিকভাবে এবং কারিগরিভাবে দক্ষ একজন ব্যক্তি হবেন, যিনি ডেটাবেজ ব্যবস্থাপনা বা ডেটাবেজ ম্যানেজমেন্টের উপরে ওনার যথেষ্ট কারিগরি দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা থাকবে। তিনি যদি সেই মাপের দক্ষ না হয়ে থাকেন তাহলে এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি খুব একটা কার্যকর হবে না। তো আমরা যদি বিষয়টাকে বইয়ের ভাষায় বলি যে ডেটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। ইনি বা তিনারা হলো সর্বোচ্চ স্তরের ব্যবহারকারী যারা ডেটাবেজের সাথে অধিক পরিচিত এবং যারা ডেটাবেজ তৈরি, পরিবর্ধন এবং নিয়ন্ত্রণ করে থাকে। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের প্রশাসনিক ও কারিগরি দক্ষতার উপর ডেটাবেজ ব্যবস্থাপনার সার্বিক সাফল্য নির্ভর করে। তিনি ডেটাবেজ ম্যানেজমেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন। তো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের যে কাজগুলো আমরা যদি একটু দেখে নেই, ফাইল ডিজাইন এবং ডেটাবেজ উপদেষ্টা হিসেবে ডেটাবেজ স্ট্রাকচার তৈরি করা। ফাইল কাকে বলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ডেটাবেজে টেবিল থাকে, টেবিলের মধ্যে ডেটা রাখা হয় আর এই টেবিলগুলোকে আমরা ফাইলও বলে থাকি। তার মানে টেবিল কিভাবে ডিজাইন করতে হবে, কোন কোন ফিল্ড নিয়ে টেবিল তৈরি হবে, কতগুলো টেবিল তৈরি হবে, এই কাজগুলো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর দেখে থাকে। ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ এবং সংরক্ষণের সমন্বয় করা। ডেটাবেজ ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করা। অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য ডেটাবেজের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন করা। অর্থাৎ ডেটাবেজের সিকিউরিটি মেজার্স যেগুলো আছে, নিরাপত্তার জন্য যে ধরনের কার্যক্রম, যে ধরনের পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে সেগুলোকে দেখাশোনা করা। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা, যেটাকে আমরা কাস্টমাইজেশন বলে থাকি। প্রয়োজনে ডেটাবেজ পরিবর্তন করা, এই সবগুলো কাজ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। ভার্সনের স্টুডেন্টদের জন্য বলছি, DBA stands for Database Administrator. It is a person or a team who is responsible for managing the overall database management system. It is the leader of the database. It is like a super user of the system. It is responsible for the administration of all the 3 levels of the database. Responsibility or duty of DBA: authorizing access to the database,
coordinating and monitoring its use, acquiring software and hardware resources as needed, defining security and integrity checks, monitoring performance and responding to changing requirements, liaising with users. এবার আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ নিয়ে কিছু কথা বলবো। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কয় প্রকার? ক্লাসিফিকেশন অফ ডিবিএমএস। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি গঠনগত দিক থেকে। মূলত এই প্রকারভেদটা মূলত স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, distributed database, web enabled database. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজে যে বিষয়টা থাকবে, আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রকারভেদটা খুব ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা সার্ভার, ক্লায়েন্ট এই শব্দগুলো বা টার্মগুলোর সাথে অবশ্যই পূর্ব পরিচিত হয়ে থাকব। আমরা ক্লায়েন্ট কম্পিউটার বলতে বুঝি যে কম্পিউটার থেকে ব্যবহারকারী ডেটাবেজ ব্যবহার করবে, সেই কম্পিউটারগুলো হচ্ছে ক্লায়েন্ট। আর সার্ভার হচ্ছে সেই শক্তিশালী কম্পিউটার যেখানে ডেটাবেজের মূল ডেটাগুলো সংরক্ষিত থাকে। তো ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজে বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারের ডেটাগুলোকে অ্যাক্সেস করার সুবিধা থাকে। এই ধরনের ডেটাবেজকে আমরা ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ বলি। তাহলে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডেটাবেজ সিস্টেম। মূল ডেটাবেজটি স্থায়ীভাবে সার্ভারে সংরক্ষিত থাকে এবং দূর দূরান্তে বসে বিভিন্ন ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে ডেটাবেজে অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে ডেটাবেজ ব্যবহারকারীদের বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডেটাবেজ সার্ভারে সংরক্ষিত থাকে যাকে ব্যাকএন্ড বলে, এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে শুধুমাত্র ফর্মস এবং রিপোর্ট থাকে যাকে ফ্রন্ট এন্ড বলে। আমরা ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড নিয়ে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ক্লায়েন্ট কম্পিউটারের কাছে থাকে ফ্রন্ট এন্ড, আর সার্ভার কম্পিউটারের কাছে থাকে ব্যাকএন্ড, যেটা মূল ডেটাবেজ। Client-server database consists of two logical components. One is client and the other one is server. Clients are those who send the request to perform a specific task to the server. Servers are normally receive the command sent by the clients, perform the task and send the appropriate result back to the client. A client system is that who sends the request to the server system, and the server system has to respond the request as a result. A client system is managed by users, whereas the server system is managed by a computer expert. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ, যেটা আমরা যদি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের কথা মনে করে থাকি বা মনে থাকে আমাদের, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বোঝাটা সহজ হবে। আমরা কম্পিউটার নেটওয়ার্ক অধ্যায়ে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বলেছিলাম। আমরা এইমাত্র যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কথা বা ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজের কথা বললাম, যেখানে কতগুলো ক্লায়েন্ট থাকবে। এখানে আমরা যদি চিন্তা করি, এইটা একটা ক্লায়েন্ট অংশ যেখানে দুইজন ব্যবহারকারী একটা সার্ভারকে অ্যাক্সেস করতেছে, তাহলে এইটা একটা ক্লায়েন্ট সার্ভার অপশন।
এইটা আরেকটা ক্লায়েন্ট সার্ভার অপশন। এই ধরনের বেশ কতগুলো ক্লায়েন্ট সার্ভার আলাদা আলাদা ভাবে রয়েছে, যারা একটি কেন্দ্রীয় সার্ভারের সাথে সংযুক্ত, একটি সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড। তাহলে অনেকগুলো ক্লায়েন্ট সার্ভার যদি একটি সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই নেটওয়ার্কটাকে আমরা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলি। এবং এই ধরনের নেটওয়ার্কে যদি কোনো ডেটাবেজ অপারেশন পরিচালনা করা হয়, তাহলে সেই ডেটাবেজটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বলবো। তাহলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডেটাবেজ সিস্টেম। এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভার বা কেন্দ্রীয় সার্ভার থাকবে এবং এর অধীনে এক বা একাধিক সাব সার্ভার, যা আমরা ক্লায়েন্ট সার্ভারও বলতে পারি, বা ওয়ার্ক স্টেশন থাকতে পারে। সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভারে বা ওয়ার্ক স্টেশনে ডেটাবেজ থাকে। সাধারণত ডেটাবেজ ওয়ার্কস্টেশনগুলো ভিন্ন ভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রত্যেকটি ওয়ার্কস্টেশনে স্বতন্ত্রভাবে ডেটাবেজ সংশোধন, সম্পাদন প্রভৃতি কাজ করা হয় এবং সেন্ট্রাল সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডেটাবেজ ওয়ার্কস্টেশনগুলোর ডেটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী পরিবর্তিত বা আপডেট হয়। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে, কারণ ওয়ার্কস্টেশনগুলোতে আবার এক বা একাধিক ক্লায়েন্ট থাকতে পারে। A distributed database is basically a database that is not limited to one system. It is spread over different sites, example on multiple computers or over a network of computers. A distributed database system is located on various sites that don't share physical components. This may be required when a particular database needs to be accessed by various users globally. It needs to be managed such that for the users it looks like one single database. এবার আমরা ওয়েব এনাবল ডেটাবেজ নিয়ে আলোচনা করব। ওয়েব এনাবল ডেটাবেজ একেবারে সংক্ষেপে যদি বলি, যে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমরা যদি কোনো ডেটাবেজ কার্যক্রম পরিচালনা করে থাকি, তাহলে সেই ডেটাবেজকে আমরা ওয়েব এনাবল ডেটাবেজ বলবো। যে ডেটাবেজ ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে। অন্যভাবে বলা যায়, যে ডেটাবেজে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারঅ্যাক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে। A web-enabled database application provides interactive access to business information, making queries, placing orders, reporting, tracking, and updating records via the internet. A web database is a database application designed to be managed and accessed through the internet. Website operators can manage this collection of data and present analytical results based on the data in the web database application. তো আমরা আজকে যথেষ্ট থিওরি মূলক আলোচনা করেছি, সবকিছুই বেশিরভাগ বর্ণনামূলক আলোচনা। তোমরা বাড়িতে এই বর্ণনামূলক আলোচনাগুলোকে সবাই একটু ভালো করে পড়ে নিবে। এর আগের ক্লাসেও আমরা অনেক বেশি বর্ণনামূলক কথাবার্তা বলেছি, তো তোমরা বাড়িতে সংজ্ঞাগুলো, বৈশিষ্ট্যগুলো, সুবিধা অসুবিধা, ব্যবহার, কাজ, এগুলো একটু অবশ্যই বাড়িতে ভালো করে পড়ে নিবে।